নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের রসায়ন ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। যে সমস্যাগুলো পরীক্ষায় আসলে শিক্ষার্থীবৃন্দ একটু উদ্বিগ্ন হয়ে পড়ে যে সলিউশনগুলো তারা আসলে সঠিক করলো কিনা। আসুন আমরা এগুলো প্র্যাকটিস করে সহজ করি। আমাদের এক নম্বরে বলেছে নাইট্রিক অ্যাসিডের দ্রবণে 58% নাইট্রিক অ্যাসিড আছে। 5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে কত ভরের উক্ত অ্যাসিড দ্রবণ প্রয়োজন? আচ্ছা, তা আমরা একটু খেয়াল করি। অনেক সময় পরীক্ষায় কপারের পানিক ভর এত অক্সিজেন দেওয়া থাকে 16, দিলে তো খুবই ভালো, না দিলে আপনাকে মুখস্থ রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করার চেষ্টা করছি। কপার অক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট প্লাস পানি। এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, 5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে, তাহলে কপার কতটুকু? 63.5 যোগ 16, এত, মানে 6 3 9, 6 1 7.5। আপনি ক্যালকুলেটর করতে পারেন। 73 আর 6 79.5। আর এটা হচ্ছে 2 1 প্লাস 14 প্লাস 348 এর 48। আচ্ছা, এখানে 63 আসছে 126। আমরা বিক্রিয়ার বিষয়টা একটু রেডি করে রাখলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে বলতে পারবো 5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে, তাহলে এত গ্রামকে দ্রবীভূত করতে, এটা দ্রবীভূত হয়ে গেলে তো লবণ পানি হবে। তাহলে আমরা এখানে এরকম বলি, এত গ্রাম (79.5 গ্রাম কপার অক্সাইডকে দ্রবীভূত করতে HNO3 লাগে। HNO3 মানে নাইট্রিক অ্যাসিড লাগে 126 গ্রাম। তো ভালো কথা। এখন বাবা আমাদের এখানে 5 গ্রামকে দ্রবীভূত করতে, তাহলে একে কত? 126 ডিভাইডেড বাই 79.5 গ্রাম। এখানে কত গ্রাম বলছে? 5 গ্রাম। একশো 26 গুণন 5 ডিভাইড বাই 79.5 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু এখান থেকে হিসাবটা করে নিই, দেখি কি হয়। 126 গুণন 5 ভাগ 79.5, 7.9245 এত গ্রাম। প্রায় লিখতে পারেন, আরো দশমিকের পর আছে, আমি 4 ঘর নিয়ে 4 কত নিব, তাই না? আচ্ছা, এখন আমাদের বলেছে বাবা যে কত ভরের উক্ত অ্যাসিড দ্রবণ প্রয়োজন। তাহলে আমরা এখন লিখব যে 58% নাইট্রিক অ্যাসিড দ্রবণে 58 গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে। একশো গ্রাম দ্রবণে। সুতরাং 1 গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে
সুতরাং কত গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড? 7.9245 গ্রাম। আমরা হিসাবটা করে ফেলি। 100 গুণন 7.9245 ডিভাইডেড বাই 58, 13.669। 29 গ্রাম দ্রব্য। অ্যান্সার এত গ্রাম দ্রবণ, 29 গ্রাম দ্রবণে। তো হয়ে গেল আমাদের এক শেষ। আমরা এবার দুয়ে চলে যাই। দুই বলছে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত করতে ঠিক যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তাহলে দেখি, ওরাই বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কার্বন ডাই অক্সাইড দিলে সোডিয়াম কার্বনেট হয়। ইনডিরেক্টলি কিন্তু বলে দিছে, হ্যাঁ, বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত করতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, তার মানে কার্বন ডাই অক্সাইড লাগবে। যাই হোক, আমরা সোডিয়াম দুটো দেখছি, অবশ্যই বিক্রিয়া ব্যালেন্স করবেন। আমরা যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করব, সেই সমীকরণটা অবশ্যই ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স না হলে কিন্তু গাণিতিক সমস্যা কোনো দিনই সমাধান আসবে না। আচ্ছা আচ্ছা, তো এখানে একটু আমরা বিক্রিয়াটা করে নেই। 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কে, তাহলে এখানে বিক্রিয়াটা আমরা কমপ্লিট করি। 2, এটা হচ্ছে 23, এটা 16, এটা হচ্ছে 1, এই হচ্ছে 80। আর এখানে যেটা হচ্ছে 12 যোগ 16 গুণন 2, 44। ভালো কথা। আমরা এখন লিখব 10 গ্রাম বলেছে, তো 80 গ্রাম। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে CO2 লাগে, মানে কার্বন ডাই অক্সাইড লাগে 44 গ্রাম। বাস একে কত আপনারা আস্তে আস্তে কমা দিয়ে যেতে পারেন। 99, 99, 99, মানে কমা, সুন্দর করে কমাকে আমি বলি 99। 44 ডিভাইডেড বাই 80 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম 1 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রাম। 44 গুণন 10 ডিভাইডেড বাই 80। এটাকে আপনি যদি ছোটখাটো করে হিসাব করে করতেও পারেন। 1, 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 11, 11 ভাগ 2, 5.5। মেশিন দিয়েও করতে পারেন, কিন্তু আমি এরকম ছোটখাটো হিসাবগুলো আপনাদের মানে হাতে নাতে করা পছন্দ করি। যে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা দিবেন, তখন আপনাকে তো এগুলো ফেস করতে হবে সমস্যাগুলো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, তখন তো তারা ক্যালকুলেট দিবে না। আচ্ছা, এখন ঠিক যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, তার আমরা কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এতটুকু। এখন বলছে যে তা পেতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করতে হবে। তার মানে আরেকটি বিক্রিয়া আমার লাগবে, যে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড পেতে কতটুকু ক্যালসিয়াম কার্বনকে বিয়োজন ঘটাতে হবে। তো ক্যালসিয়াম কার্বন তো আপনারা জানেন যে চুনা পাথর, বেশ শক্ত, তাপ দিলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। তোরা বলছে ভাই কতটুকু লাগবে। তা আমাদের এই হিসাবটা করে ফেলি। 40 গুণন 12, 40 যোগ 12 গুণন 348, 100। আর এখানে কত? 12 যোগ 32, 44। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কি করব জানেন?
এখন করব 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে। সুতরাং 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 ডিভাইড বাই 44 গ্রাম ক্যালসিয়াম কার্বন হতে। এখন কত গ্রাম? 5.5 গ্রাম। 100 গুণন 5.5 ডিভাইড বাই 44। তাহলে হিসাবটা কত আসবে একটু করে নিই আমরা। তাহলে 505 কে আমরা 44 দ্বারা ভাগ করি, 505 ডিভাইডেড বাই 44, 11.42727, 11.42727 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রায়। তো অ্যান্সার এটা। আর আপনারা যদি এরকম করেন যে 5 ঘর পর্যন্ত নিয়ে দেখলেন যে 5 এর বেশি, তখন এরকম করতে পারেন 11.4273 গ্রাম প্রায়। আমরা দশমিকের পরে 5 নাম্বার ঘরটা দেখলাম, দেখি যেটা 5 এর চেয়ে বড়, সুতরাং আমরা 4 নাম্বার ঘরের সাথে 1 যোগ করে ফেললাম। হ্যাঁ, হতে পারে এত গ্রাম প্রায়। এটা অ্যান্সার হয়ে গেল, আমরা 2 করে ফেললাম। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 3-এ চলে যাব। কিছু না, শুধু রিঅ্যাকশনের উপরে কিন্তু আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান হয়েছে। বিক্রিয়া যে যত ভালো পারবে তার জন্য গাণিতিক সমস্যা সমাধান করা তত সহজ হবে। শিক্ষার্থী বন্ধু আমরা এবার 3-এ চলে আসলাম। এখানে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 2.5 গ্রাম HCl এর বিক্রিয়ায় কি পরিমাণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তার মানে ওরাই বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া করান এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করেন। ওরা কিন্তু সব বলে দিচ্ছে, যারা বুঝবে তারা দেখবে কি এখানে তো সবই বলে দিয়েছে। তারপরেও কিছু কথা থেকে যায়, হাইড্রোজেন, অক্সিজেন, পানি, অ্যাসিড, ক্ষারক, লবণ, পানি। তবুও আপনাকে মাথা খাটাতে হবে, সবই বলে দেয়, কিন্তু ওটা বোঝার মতো বুদ্ধি লাগবে তো, যে আসলে বলে দিয়েছে, ও খুব ভালো করেছে, বলে দিয়েছে, বাহ। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে একটু লিমিটিং বিক্রিয়ককে বের করে নিতে চাই, যে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে সুতরাং আমাদের কি আছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? 2 গ্রাম। তাহলে আমরা হিসাব করে ফেলি। হিসাব করলে যেটা আসে ক্যালকুলেটর বলে দিবে, দেখি কি অবস্থা দাঁড়ায়। 73 গুণ 146, 146 ডিভাইড বাই 40, 3.65। তো দেখলাম 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডকে বিক্রিয়া করাতে HCl লাগবে 3.65 গ্রাম। এখানে HCl এর পরিমাণ কম আছে, কারণ লাগবে 3.6 গ্রাম 65 গ্রাম আর আছে 2.5 গ্রাম। সুতরাং HCl লিমিটিং বিক্রিয়ক। তো শিক্ষার্থী বন্ধু আমরা HCl লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেলাম। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা এখন কি করতে চাই, সেটা আমাদের বলেছে যে কি পরিমাণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে এখানে 24 যোগ 71 বা 73, হ্যাঁ মানে 71, 35.5 গুণন 2 মানে ক্যালসিয়াম ক্লোরিনের তো এটা 35.5,
তাহলে 71 আর 24 5 95। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা HCl যেহেতু লিমিটিং বিক্রিয়ক, আমরা তাহলে এইভাবে করব যে 73 গ্রাম HCl হতে উৎপন্ন হয় 95 গ্রাম 95 গ্রাম MgCl2। সুতরাং 1 গ্রাম HCl হতে উৎপন্ন হয় 95 ডিভাইড বাই 73 গ্রাম। সুতরাং এখন কতটুকু জিনিস আছে আমাদের? HCl আছে 2.5, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। 95 গুণন 2.5 ইকুয়াল টু যা হলো ভাগ 73। 3.25342 25342 গ্রাম। তা আমরা যদি এটাকে পঞ্চম ঘর কি ওইরকম মনে করি যে এটা যেহেতু 5 এর চেয়ে ছোট, তাহলে এত গ্রাম প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা লিখব এত গ্রাম, স্যার এত গ্রাম প্রায়। হয়ে গেল, আমরা 3 নাম্বারটা করে ফেললাম। আর দুটো অঙ্ক রয়েছে, আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা সবগুলোই করে ফেলবো, কঠিন কিছু না। এবার 1.5 গ্রাম পার ml মানে প্রত্যেক মিলিলিটারের ভর 1.5 গ্রাম ঘনত্ব বিশিষ্ট 65% নাইট্রিক অ্যাসিডের 20 ml এ কত ভরের বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, 1 ml নাইট্রিক অ্যাসিডের ভর 1.5 গ্রাম। সুতরাং 20 ml নাইট্রিক অ্যাসিডের ভর 1.5 গুণন 20 30 গ্রাম। তো 20 ml এর ভর 30 গ্রাম পেয়ে গেলাম আমরা, ভালো কথা। এখন বলছে 65% বিশুদ্ধ। আচ্ছা, 65% বলছে এত ঘনত্ব বিশিষ্ট 65% নাইট্রিক অ্যাসিডের 20 ml এ কত ভরের বিশুদ্ধ আছে? তাহলে 65% বিশুদ্ধ মানে কি? 65% নাইট্রিক অ্যাসিড দ্রবণ, তার মানে কি? অর্থাৎ 100 গ্রাম নাইট্রিক অ্যাসিডে বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড দ্রবণে আর কি বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে 65 গ্রাম। সুতরাং 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণে বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে 65 ডিভাইড বাই 100 গ্রাম। সুতরাং কত গ্রাম দ্রবণ? 30 গ্রাম। আমরা যদি একটু ছোটখাটো করি করব, 3 10 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 2, 3 13 39 বাই 2 19.5 গ্রাম।
তো শিক্ষার্থী বন্ধু ওটাই আমাদের চেয়েছে যে কত ভরের বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড। অ্যান্সার 19.5 গ্রাম। হয়ে গেল, আমরা অলরেডি 4 নাম্বার সমস্যাটার সমাধান করে ফেললাম। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 5 নাম্বারটা করব, খুবই সহজ এটা অবশ্য। 2.02 গ্রাম হাইড্রোজেনের সাথে 2.02 গ্রাম ক্যালসিয়ামের বিক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে। তো একটা সহজ বিক্রিয়া, তবুও যদি আমরা না করে দিই পরীক্ষার হলে কোনো বাচ্চা হয়তো ভাববে যে কঠিন। তো আমরা চেষ্টা করব সকল ধরনের বিক্রিয়া আপনাদের শেখানো। এটা খুবই সহজ, মানে অনুষ্ঠানের শেষ শিল্পী আজকের ক্লাসের সর্বশেষ সহজ একটা গাণিতিক সমস্যা আপনাদের করে দিচ্ছি। এটা খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, এটা যখন 40, এটা লাগে 2, আর এখানে উৎপন্ন হয় কত 40 যোগ এটা দুইটা হাইড্রোজেন 2, 42। তো শিক্ষার্থী বন্ধু একটা জিনিস দেখেন, ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেনের যখন বিক্রিয়া ঘটে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, তার মানে হাইড্রোজেনের চেয়ে ক্যালসিয়াম অনেক বেশি লাগে। তো শিক্ষার্থী বন্ধু যে জিনিসটা বেশি লাগে সেই জিনিসটা কি হয়, দ্রুত শেষ হয়ে যায়। যেমন ধরেন আপনাদের বাসায় 1 কেজি লবণ কিনলো, 1 কেজি চাল কিনলো। 1 কেজি চাল কিনলে দেখবেন পরের দিনে আপনার মা বলবে যে আবার চাল লাগবে। 1 কেজি লবণ হলে কিন্তু উনি 7 দিনের মধ্যে লবণ আর চাইবে না, যদি 2-3 জনের বা 4 জনের পরিবার হয়। যেটা বেশি লাগে সেটা কতটুকু আছে, সেটা আবার সমান পরিমাণ আছে। চালও কিনেছেন 1 কেজি, লবণও কিনেছেন 1 কেজি, এটা 1 কেজির সাথে 1 কেজি। তো এক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম অনেক বেশি লাগে আর আছে কিন্তু সমান, তাহলে এখানে ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক হবে। আপনি ইচ্ছা করলে এভাবে বিক্রিয়া করে দেখাতেও পারেন যে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 2/40 গ্রাম হাইড্রোজেনের সাথে। সুতরাং কত গ্রাম ক্যালসিয়াম, 2.02। এখানে হাইড্রোজেন এইভাবেও লিখতে পারেন, ক্ষতি নেই, তবে এগুলা বাংলা দিয়ে লেখা উচিত। আপনি সংকেতে লিখবেন বা প্রতীকে লিখবেন ওটা বড় কথা না, একদম ক্যালসিয়াম কয় যখন আকার আল্লাহ ক্যাল এইভাবে আকার হার হাই এইভাবে লেখা উচিত। আমরা এখানে জায়গা কম তাই প্রতীক দিয়ে লিখেছি, তাই কেউ এইভাবে লিখলো বা ওইভাবে লিখলো, সবচেয়ে বেশি ভালো কোনটা, একদম বানান করে লেখা, ব্যাস কোনো কথা নাই। শিক্ষার্থী বন্ধু এখানে হিসাব আমরা করে ফেলি, তাহলে বুঝবেন বিষয়টা। 2 গুণন 2.02 ভাগ 40, 0.101। 1 গ্রাম এত এর সাথে। তো দেখুন আমাদের হাইড্রোজেন লাগবে 1.01 আর আছে কিন্তু 0.1, অনেক। তাহলে হাইড্রোজেন বিক্রিয়া, তাহলে বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে যাবে, আর যেটা থেকে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক না। মানে আমাদের হাইড্রোজেন আছে 2.02, লাগে মাত্র 0.101, তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, কিন্তু সুতরাং হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক নয়, লিমিটিং বিক্রিয়ক নহে। সুতরাং ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক, কারণ যেটা শেষ হয়ে যাবে সে লিমিটিং বিক্রিয়ক। বিষয়টা এরকম, ধরেন আপনার আম্মা আপনাকে খাইতে দিচ্ছে, 1 গামলা ভাত আছে, 1 বাটি ঝোল আছে। তারপরে 1 গামলা ভাত খাবেন না, কি করবেন, 1 বাটি ঝোল দিয়ে যতটুকু ভাত মাখানো যায় ততটুকুনি খাবেন। তাহলে কি হলো, ওই ঝোলটা হলো লিমিটিং বিক্রিয়ক, যেটা আগে শেষ হয়ে যাবে। এই যে ভাত যে থেকে গেল 1 গামলার মধ্যে অর্ধেক গামলা, ওটা কোনো বিষয় না, যেটা কম থাকবে তাড়াতাড়ি শেষ হবে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক।
আপনার খাওয়ার লিমিট বেঁধে দিল কে? ঝোল। আম্মা বলছে তুমি খাওনি কেন, অতগুলো ভাত রয়েছে? আম্মা ঝোল ছিল না। সেরকম শিক্ষার্থী বন্ধু, যেটা মানে অবশিষ্ট থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক না। ভাত আমাদের লিমিটিং বিক্রিয়ক না, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা কম আছে, ঝোল। যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা এখন যেটা বলবো সেটা এরকম, ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক। তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম হতে উৎপন্ন হয় 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড। 1 গ্রাম সুতরাং 40 গ্রাম ক্যালসিয়াম হতে উৎপন্ন হয় 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড। একই কত, আর ক্যালসিয়াম আছে কতটুকু বাবা? 2.02। বিয়াল্লিশ গুণন 2.02 ডিভাইডেড বাই 40, 2.121। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে সুতরাং ক্যালসিয়াম হাইড্রাইড এর ভর 2.121 গ্রাম। অ্যান্সার এটাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 5টি অঙ্ক আপনাদের শিখে ফেললাম। তো আপনাদের এরকম ভাবে আমরা নিয়মিত পদার্থ, রসায়ন, গণিত এবং উচ্চতর গণিত এই 4টি বিষয়ের ক্লাস নিয়ে থাকি। আপনারা আমাদের এই চ্যানেলটি যারা আজও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চাপ দিবেন। দেখবেন আমরা আশা করছি প্রতি সপ্তাহে 7 দিনে 7টা ক্লাসই পাবেন। যদি কোনো সমস্যা হয় হয়তো 1-2টা ক্লাস কমও হতে পারে। তো আমি চেষ্টা করব কমপক্ষে 7টি ক্লাস আপনাদের দিতে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।